ইন্দিরা গান্ধী স্বাধীন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী এবং আজ পর্যন্ত ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। তিনি পদবী গান্ধী হয় অনেকে মহাত্মা গান্ধীর সাথে ইন্দিরা গান্ধীর যোগ খোঁজেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন নেহেরু পরিবারের সন্তান। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ইন্দিরা গান্ধী একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয় হয়ে আছে। ভারতীয় রাজনীতির এক দিকপাল ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর জন্ম হয় 1917 সালের 19 নভেম্বর। তার পিতার নাম জওহরলাল নেহেরু, মা কমলা নেহেরু। তার পিতা এবং মাতা অনেক আগে থেকেই বিশ্ববাসীর কাছে পরিচিত ছিলেন। ভারতীয় জাতীয় রাজনীতির ইতিহাসে বিচরণ করতেন তারা। কৈশোরে যখন পা দিয়েছেন ইন্দিরা গান্ধী, তখন তার পরিবারের সদস্যরা ব্যস্ত ভারতের মুক্তির আন্দোলনের কারণে প্রায় সময় বাবা মা থাকতেন কারাগারের অন্তরালে। ইন্দিরার স্কুল জীবন কেটেছে এক এক জায়গায়। কিছুদিন দিল্লিতে পড়াশোনার পর তাকে আবার পাঠিয়ে দেওয়া হয় এলাহাবাদে। 12 বছর বয়স থেকেই তিনি জড়িয়ে পড়েন রাজনীতিতে। তিনি চেয়েছিলেন গান্ধীজির ডাকে সাড়া দিয়ে আইন অমান্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু বয়স ছিল বড় বাধা। আইন অমান্য আন্দোলনে যোগ দিতে না পারলেও সমবয়সী কিছু ছেলে মেয়েকে নিয়ে তিনি তৈরি করেছিলেন বানর সেনা নামে এক বাহিনী। এই বানর বাহিনীর কাজ ছিল সত্যাগ্রহীদের খাবার এবং জল দেওয়া, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা। কিছুদিন পর আবার তিনি পড়তে চলে গেলেন পুনের এক স্কুলে। বর্তমান মুম্বাইতে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষাও দিলেন। এরপর তার পিতা জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে পাঠিয়ে দিলেন শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। পিতার ইচ্ছে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাবে ইন্দিরা গান্ধীর জীবন গড়ে উঠবে। তিনি চেয়েছিলেন বিশ্বভারতী থেকে ইন্দিরা গান্ধী যেন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন। কবিগুরুর সান্নিধ্য লাভ, শান্তিনিকেতনের পরিবেশ সবকিছু ইন্দিরা গান্ধীর পরবর্তী জীবনে এক গভীর প্রভাব ফেলেছিল। জন্ম দিয়েছিল সৌন্দর্যের প্রতি তার অনুরাগ, শিল্প সচেতনতা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ। রবীন্দ্রনাথ ঠাকুর বেশ পছন্দ করতেন ইন্দিরা গান্ধীকে। তিনি ইন্দিরা গান্ধীর নাম দেন প্রিয়দর্শিনী। 1936 সালে কমলা নেহেরু মারা যান। ইন্দিরা গান্ধী অক্সফোর্ডে সামারভিল কলেজে পড়তে গেলেন সেই সময়, কিন্তু শারীরিক অসুস্থতার জেরে সেখানেও তার পড়ালেখা অর্ধসমাপ্ত হয়েই রইল। এ সময় শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অক্সফোর্ডে থাকাকালীন তার ঘনিষ্ঠতা বাড়ে ফিরোজ নামের এক পার্সি পরিবারের ছেলের সাথে। ফিরোজও ছিল কংগ্রেসের এক উজ্জীবিত কর্মী। দুজনের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। দুজনেই দুজনকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করে নেন। কিন্তু এই বিয়েতে বাদ সাধেন জওহরলাল নেহেরু। বিভিন্ন ধর্মের বিয়েতে সামাজিকভাবে তখন প্রচুর গোলযোগ হতো। রাজনৈতিক এবং সামাজিকভাবে বিরূপ প্রভাব পড়তে পারে। এই বয়ে জওহরলাল নেহেরু এই বিয়েতে কিছুতেই সম্মতি দিতে চান নাই। এমনকি মহাত্মা গান্ধীর মাধ্যমেও এই বিষয়টাকে আটকাতে চেয়েছিলেন তিনি। তারপর 1942 সালের মার্চে ফিরোজ ও ইন্দিরার বিয়ে হয়ে গেল। পরে অবশ্য জওহরলাল নেহেরু তাদের সাদরে বরণও করে নেন। বিয়ের কয়েকদিন পরেই আইসিসি সম্মেলনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পেশ করা হয়। স্বামী স্ত্রী দুজনেই ঝাঁপিয়ে পড়লেন ভারত ছাড়ো আন্দোলনে। এই আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার ইন্দিরা গান্ধীকে বন্দী করলেন। 13 মাস তাকে কাটাতে হয় কারাগারের অন্তরালে। 1947 সালে ভারত স্বাধীন হলো। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর পদ অলঙ্কিত করলেন ইন্দিরা গান্ধী। কন্যা ইন্দিরা জওহরলালের সংসার সামলানোর দায়িত্ব নিলেন। পিতার ছত্রছায়ায় দিনে দিনে পরিণত হয়ে উঠতে লাগলেন ইন্দিরা গান্ধী। ঘরের কাজ তাকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি কোনোদিনই। সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড, চিলড্রেন্স বুক ট্রাস্টের মতো নানা জনহিতকর সংস্থার সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি সবসময়। জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী থাকার সময় ইন্দিরা তার ভ্রমণ সঙ্গী হয়েছেন একাধিকবার, গিয়েছেন বহু দেশে। 1955 সালে ইন্দিরা গান্ধী কংগ্রেসের হাইকমান্ড এবং নির্বাচনী কমিটির সদস্য হন। 1956 সালে তিনি যুব কংগ্রেসের সভাপতি পদেও বসেছিলেন। 1959 সালে তিনি হলেন কংগ্রেসের সভাপতি। এর আগে পিতামহ মতিলাল নেহেরু এবং জওহরলাল নেহেরু এই পদটি অলঙ্কিত করে গেছেন। 1964 সালে তিনি রাজ্যসভার সদস্যপদ লাভ করেন। সেই বছরে জওহরলাল নেহেরু মারা যান। প্রধানমন্ত্রী হলেন লাল বাহাদুর শাস্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্দিরার জায়গা হলো। তিনি তথ্য এবং সংস্কৃতি দপ্তরে মন্ত্রী হলেন। 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর আকস্মিক মৃত্যু ঘটে। পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য মোমারজি দেশাইয়ের মতো প্রবীণ কংগ্রেস নেতা ছিলেন মূল দাবিদার, কিন্তু তার বিরুদ্ধে দলের কিছু কংগ্রেস নেতা ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী করার দাবি তুলেছিলেন। মোরারজি দেশাই 169 ভোটের বিপক্ষে 365 ভোট পেয়ে ইন্দিরা গান্ধী হয়ে গেলেন প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। সেদিন অনেক প্রবীণ কংগ্রেস নেতাই ভেবেছিলেন ইন্দিরাকে পদে বসে তারা নিজেদের আখের গুছিয়ে নেবেন, কিন্তু অল্প দিনেই তাদের সেই আশায় বালি ঢেলে দিয়েছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী প্রমাণ করলেন তিনি কতখানি বিচক্ষণ, কতখানি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন। অল্প দিনেই ইন্দিরা গান্ধী হয়ে উঠলেন কংগ্রেসের অপ্রতিদ্বন্দ্বী নেত্রী, ভারতের লৌহ মানবী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 1967 থেকে 77 টানা 11 বছর প্রধানমন্ত্রীত্বের স্বাদ লাভ করে গেলেন তিনি।
মাঝখানে তার রাজনৈতিক জীবনে এসেছে নানা ঝড়-ঝাপটা। জড়িয়ে পড়তে হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া, বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য 1 কোটি বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় দান, জাতিসংঘ সহ পৃথিবীর বিভিন্ন দেশের সমর্থন আদায়, যুক্তরাষ্ট্র ও চীনের মতো বৃহৎ শক্তিকে যুদ্ধে বিরত রাখা এবং সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি। এসবই ছিল তার রাজনৈতিক বিচক্ষণতা এবং কূটনীতিক চিন্তা ভাবনার বিজয়। এছাড়া সে সময় দেশের অভ্যন্তরীণ নানা সমস্যাও তাকে মোকাবিলা করতে হয়। সমালোচিত হন নকশাল আন্দোলন কঠোরভাবে দমন করার জন্য। তার কিছুদিন পর জয়প্রকাশ নারায়ণের উত্তাল আন্দোলনের মুখোমুখি হতে হয়েছিল তাকে। পুত্র সঞ্জয়কে রাজনীতিতে আনার জন্য কঠোর সমালোচনা সহ করতে হয় তাকে। একসময় দেশে অভ্যন্তরীণ জরুরি অবস্থাও জারি করতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে। তার ফলস্বরূপ 1977 সালে লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধী হেরে যান। ভরাডুবি হয় কংগ্রেসের, ক্ষমতায় বসে জনতা দল। আদালতের বিভিন্ন অভিযুক্ত হন ইন্দিরা গান্ধী। তাকে পাঠানো হয় তিহার জেলে। কিন্তু আবার ইন্দিরা গান্ধী প্রমাণ করলেন রাজনৈতিক বুদ্ধিতে তার সমকক্ষ কেউ নেই। 1980 সালের নির্বাচনে তিনি বিজয়ী হয়ে ফের ক্ষমতায় এলেন, কংগ্রেসকে করলেন পুনঃপ্রতিষ্ঠিত। ওই বছরই তার জীবনে ঘটল এক মর্মান্তিক ঘটনা। বিমান দুর্ঘটনা তার ছোট ছেলে সঞ্জয় গান্ধীর মৃত্যু হলো। ক্ষমতায় এসে এবার ইন্দিরাকে সামাল দিতে হলো দেশের নানা সমস্যা, আসাম সমস্যা, পাঞ্জাব সমস্যা সামলাতে হয়েছে। কর্মজীবনে বহু কৃতিত্ব সাফল্যের নজির রেখে গেছেন ইন্দিরা গান্ধী। মার্কিন যুক্তরাষ্ট্রের মাদার্স অ্যাওয়ার্ড পেয়েছেন, ইয়েল বিশ্ববিদ্যালয়ের হোল্যান্ড পুরস্কার পেয়েছেন, আন্তর্জাতিক সমঝোতার জন্য পেয়েছেন ইসাবেলা ডি এস্টে পুরস্কার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার বিশেষ অবদানের জন্য লাভ করেছেন মেক্সিকান একাডেমি পুরস্কার। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের 2য় বাৎসরিক পুরস্কার পেয়েছেন তিনি। কূটনীতিতে বিচক্ষণতার জন্য ইতালি অ্যাডিলেড ডিলাস্টি পুরস্কার এবং 2011 সালে বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর স্বাধীনতা সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছিলেন ইন্দিরা গান্ধী। 1967 সালে এবং 1968 সালে পরপর 2বার বিশ্বসেরা নারী খেতাবে সম্মানিত হন ইন্দিরা গান্ধী। লাভ করেছেন ভারতরত্ন। জোট নিরপেক্ষ আন্দোলনের চেয়ারপারসন হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। এমনকি নোবেল শান্তিতে পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছিল ইন্দিরা গান্ধীর নাম। ব্যস্ত কর্মজীবনে শ্রীমতী লিখে গেছেন বেশ কিছু গ্রন্থ। দ্য ইয়ার্স অব চ্যালেঞ্জ, রিমেম্বার্ড মোমেন্টস, দ্য ইয়ার্স অব এন্ডেভার, ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল ইন্ডিয়া সহ আরও বেশ কিছু বই লিখে গেছেন ইন্দিরা গান্ধী, যেখানে তার ব্যক্তি জীবন এবং কর্মজীবন, তার চিন্তাধারা সহ বিভিন্ন সময় তার দেওয়া বাসর ইত্যাদি স্থান পেয়েছে। এবার আসা যাক ইন্দিরা গান্ধীর জীবনের সেই ভয়াবহ মর্মান্তিক ঘটনায়। সালটা ছিল 1984। 31শে অক্টোবর বুধবার দুপুরে কি নির্ধারণ খবর হলো ভারতবাসী। কয়েকদিন আগে থেকে ইন্দিরা গান্ধীর কাছে গোয়েন্দা প্রধানরা আসছিলেন জরুরি খবর নিয়ে। গোপন সূত্রে খবর, প্রধানমন্ত্রীর উপর নাকি হামলা হতে পারে। 1984 সালে জুন মাসে অমৃতসর স্বর্ণ মন্দিরে হানা দেয় ভারতীয় সেনা। নিহত হন খালিস্তানি নেতা সন্ত জারনাইল সিং, ভিনরানওয়ালের সহ 493 জন শিখ। ইন্দিরা গান্ধী কেন এমন সিদ্ধান্ত নিলেন, এই দাবিতে শিখদের ভেতরে বিক্ষোভ বাড়ছিল। গোয়েন্দা প্রধানরা বলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের থেকে শিখদের বাদ দেওয়া হোক, কিন্তু এমন প্রস্তাবে রাজি ছিলেন না ইন্দিরা গান্ধী। তিনি বলেছেন শিখদের আমার নিরাপত্তা তালিকা থেকে সরানো যাবে না। কিন্তু গোয়েন্দা রিপোর্ট যে ভুল ছিল না তা বোঝা গেল 1984 সালের 31 অক্টোবর। নিজের 2 দেহরক্ষীর গুলিতে ঝাঁঝরা করে দিল ইন্দিরা গান্ধীর শরীর। সফদরজং রোডের পাশে আকবর রোডে প্রধানমন্ত্রীর দপ্তর। সেই ভবনের মাঝে লাগোয়া রাস্তা দিয়েই এগোচ্ছিলেন ইন্দিরা গান্ধী। হঠাৎ পাশ থেকেই কান ফাটানো আওয়াজ। ইন্দিরা গান্ধী দেখলেন পেটে এসে বিঁধেছে একটি গুলি, রক্তে ভেসে যাচ্ছে আঁচল। পাশেই রিভলভার উঁচিয়ে দাঁড়িয়ে আছেন নিরাপত্তারক্ষী বিয়ন্ত সিং। কিছু বোঝার আগে আবারও ছুটে এলো 2টো গুলি। লুটিয়ে পড়লেন ভারতের লৌহ মানবী ইন্দিরা গান্ধী। বিয়ন্ত সিংয়ের পেছনেই অটোমেটিক কারবাইন হাতে দাঁড়িয়েছিলেন শতবন্ধ সিং। মুহূর্তের দোলাচল থামিয়ে কারবাইন চালাতে শুরু করলেন তিনি। রাস্তা বেসে গেল রক্ত, আর সেই রক্তের উপর নিথর হয়ে পড়ে রইলেন ভারতের লৌহ মানবী ইন্দিরা গান্ধী। সফদরজং রোডের এই বাসভবনে একটি অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত সব সময় থাকতো, কিন্তু নিয়তির এমনই খেলা, 31 অক্টোবর সেই দিন সেই অ্যাম্বুলেন্স চালক ছিলেন ছুটিতে। তাড়াহুড়োতে দিল্লির এইমসেও কেউ ফোন করতে পারেননি। হাসপাতালে পৌঁছতে খানিকটা সময় লেগে গেল। ততক্ষণে সব শেষ, তবুও চেষ্টা করে যাচ্ছিলেন ডাক্তাররা। কিন্তু শরীরের ভেতরের অঙ্গগুলি মারাত্মক রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। হাড় ভেঙে গিয়েছিল, মাথাতেও চোট ছিল, তার উপর মাত্রাতিরিক্ত রক্তকরণ। দুপুর 2:23 যাত্রা থামল লৌহ মানবী ইন্দিরা গান্ধীর। সন্ধ্যে 6টার সময় বেতার বার্তায় গোটা দেশ জানল লৌহ মানবী ইন্দিরা গান্ধী তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর গুলিতে মৃত্যুর কোলে ডলে পড়েছেন। ভুবনেশ্বর হয়তো তখনও বলেনি ইন্দিরা গান্ধীর শেষ বক্তৃতার কথাগুলো।
যে বক্তৃতায় তিনি মৃত্যুর আভাস দিয়ে গিয়েছিলেন। এরই নাম কি নিয়তি? ইন্দিরা গান্ধী এখনও ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী এবং দ্বিতীয় দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী ছিলেন। অনেকে বলতেন ইন্দিরার চমক দিতে পছন্দ করতেন, শেষ চমকটা বোধহয় নিজের জীবন দিয়ে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।